ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, সংশোধন বা পরিবর্তনের চিন্তা নেই সরকারের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ছে না বিএনপি, ভোটের মাঠে সুবিধা পাওয়ার কৌশল মনে করছে আওয়ামী লীগ। ঐতিহাসিক ৭ই মার্চ রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে সরকার, সারা দেশে একযোগে প্রচার হবে বঙ্গবন্ধুর ভাষণ। এবার হজের সম্ভাবনা দেখছে ধর্ম মন্ত্রণালয়, অগ্রাধিকার পাবেন গত বছরের চূড়ান্ত নিবন্ধন করা ৬১,০০০ হজযাত্রী। ইঞ্জিনকে রাখেন কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন পরিবর্তনের কোনো চিন্তা সরকারের নেই, তবে এর অপপ্রয়োগ বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে রোববারের মধ্যে আইনটি বাতিলের সুস্পষ্ট ঘোষণা না এলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুতে আবারও সামনে আসে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি। শুক্রবার প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো শাহবাগ সমাবেশ থেকে জানিয়েছে, রোববারের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে লাগাতার কর্মসূচি দেওয়া হবে। রবিবারের মধ্যে এই ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে সরকারের দিক থেকে স্পষ্ট ঘোষণা করতে হবে। তবে আইনমন্ত্রী জানিয়েছেন, এ আইন সংশোধন পরিবর্তনের চিন্তাও করছে না সরকার, অপপ্রয়োগ বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। আইন সংশোধনের কোনো এখনো চিন্তা ভাবনা নাই। আমরা এই আইন সংশোধন করার কোনো চিন্তা ভাবনা করছি না। আমরা যেটা করছি, এটার দুর্ব্যবহার এবং অপব্যবহার বন্ধ করার চেষ্টা করছি। সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে জনগণের স্বার্থে, এর যেন কোনো ব্যত্যয় না হয় সরকার সেদিকে নজর দিচ্ছে। একটি আইনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর সুষ্ঠু প্রয়োগ। আইনটি যথাযথ প্রয়োগের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেছে কিনা সে বিষয়টির প্রতি সরকার কড়া নজর রাখছে। প্রযুক্তির এ বিশ্বে জনস্বার্থে এ আইন করা হয়েছে। এদিকে আইন বাতিল সহ মুশতাকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলো। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলীয় সংকটে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ মার্কায় লড়ছে না বিএনপি। ভোটের মাঠে সুবিধা পেতে দলটির প্রার্থীরা ভিন্ন প্রতীকে নির্বাচনে আসছে বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। তবে শেষ পর্যন্ত বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক করতে কৌশলগত পরিবর্তন আনার কথাও জানাচ্ছেন তারা। রোববার সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে অংশ না নেওয়ার কথা জানান বিএনপি মহাসচিব। জানান, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। আওয়ামী লীগ নেতারা বলছেন, জনগণ ধানের শীষে ভোট দেয় না বলেই ব্যর্থতা আড়াল করতে এই সিদ্ধান্ত বিএনপির। তাদের ধারণা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঠ বিএনপি পুরোপুরি ছাড়বে না। তারা দেখেছে যে ধানের শীষ পচে গেছে, ধানের শীষের প্রতীকে ভোট আর নাই। সুতরাং তারা তাদের দলের যারা নেতা আছে, যারা নির্বাচন করতে, তাদেরকে বলবে যে তোমরা অন্য কোনো প্রতীকে কিন্তু নির্বাচন করো। জামাত এবং স্বাধীনতা বিপক্ষ যে শক্তি, সেই ভোটকে তারা সবসময় বেস করে তারা ভিন্ন মার্কা নিয়ে কৌশলে নির্বাচনে বিজয়ী হওয়ার পথ খুঁজছে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগের মতোই অংশগ্রহণমূলক দেখতে চায় আওয়ামী লীগ। সেক্ষেত্রে বিএনপি শেষ পর্যন্ত না এলে দলীয় প্রার্থীদের ব্যাপারে কড়াকড়ি নাও থাকতে পারে। তখন ব্যবস্থা নেওয়া হবে পরিস্থিতি বুঝে। মূল লক্ষ্য আমাদের নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করা, সুতরাং সেই জায়গাটায় অংশগ্রহণমূলক নির্বাচনটা চাইলে এবং সেটা করতে হলে তো আমাদের হয়তো কিছু কৌশল পাল্টাতে হতে পারে। প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদে ভোট ১১ এপ্রিল। পর্যায়ক্রমে কয়েক ধাপে দেশের প্রায় ৪,৫০০ ইউপিতে নির্বাচন হবে দলীয় প্রতীকে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি কেন আন্দোলনে সফল হতে পারছে না তা খতিয়ে দেখা দরকার বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। দলের ত্যাগী কর্মীদের ঠিকভাবে মূল্যায়ন করা হলে আন্দোলন সফল হবে বলে মনে করেন গয়েশ্বরচন্দ্র রায়। বলেন, এই সরকার জনগণের কল্যাণে কোনো কাজ করছে না, তারা নানাভাবে বিএনপিকে তাদের মূল দাবি থেকে সরিয়ে রাখার চেষ্টা করছে। তুমুল আন্দোলন ছাড়া সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় জানিয়ে গয়েশ্বরচন্দ্র রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সবাইকে সোচ্চার হতে হবে। যারা অবৈধভাবে অর্থ সম্পদ লুট করে তাদের প্রাধান্য দলের মধ্যে বেশি থাকে। নিবেদিত অনাহারে যারা দিন কাটায়, আদর্শের জন্য যারা লড়াই করে, তারা ওই পদবঞ্চিতর মতো হাহাকার করে রাস্তায় রাস্তায় গুমড়ে গুমড়ে কাঁদে। আদর্শটা লালন করে কোনো মতো টিকে থাকে, কিন্তু দলের মধ্যে তারা কোনো কর্তৃত্ব করতে পারে না, কর্তৃত্ব পায় না। এইটাই আমার মনে হয় এই 13 বছর ভোগান্তির মূল কারণ। প্রথমবারের মতো ঐতিহাসিক 7ই মার্চকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে সরকার। কেন্দ্রীয়ভাবে দিবসটি পালনের পাশাপাশি জেলা, উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে প্রতি বছর দিবসটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। খুব আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন ৭১-এর 7ই মার্চে রেসকোর্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ স্বাধীনতা সংগ্রামের জন্য উজ্জীবিত করে বাঙালিকে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রথমবারের মতো ঐতিহাসিক 7ই মার্চকে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু দেশেই নয়, দিবসটি একই সঙ্গে পালিত হবে দেশের বাইরে ৭৭টি মিশনেও। বঙ্গবন্ধু 7ই মার্চ যে সময়ে ভাষণ দিয়েছিলেন, ঠিক একই সময়ে তার ভাষণ একযোগে প্রচার হবে সারা দেশে। বিশ্বের যতগুলো ভাষণ উল্লেখ করে জাতিসংঘের ইউনেস্কো ঐতিহ্যের তালিকাভুক্ত করা হয়েছে, প্রত্যেকটা ভাষণে এই বঙ্গবন্ধু ভাষণ ছাড়া বাকি সবগুলো ভাষণ কিন্তু লিখিত, এবং সেই ভাষণগুলোতে লক্ষ্য করে দেখবেন যে প্রতি মিনিটে সেখানে 55 থেকে 60টি শব্দ প্রক্ষেপিত হয়েছে। কাকতালীয়ভাবেই বলেন অথবা বঙ্গবন্ধুর ক্যারিসমেটিকই বলেন, এই ভাষণের কিন্তু প্রতি মিনিটে 58টি করে শব্দ প্রক্ষেপিত হয়েছে, যেটি বিশ্বের যে কোনো গ্রহণযোগ্য ভাষণের যে থাকে, এবং যে ভাষণগুলো শুরু এবং শেষে একটা নির্দেশনা থাকে। প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 7ই মার্চ সরকারিভাবে কোনো ছুটি না থাকলেও ঐতিহাসিক এই দিনটিকে এরই মধ্যে ক শ্রেণীর তালিকাভুক্ত করা হয়েছে। সংস্কৃতি, শিক্ষা ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যৌথভাবে দিবসটিকে পালন করবে। বঙ্গবন্ধুর ভাষণে তো সেই ঢেউটা উঠেছে, যে শুরুটা ছিল যে আজ বড় দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের হাজির হয়েছিলাম, এবং শেষে ছিল কনক্লুশন ড্র করেছিলেন যে যেটা আজ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের স্বাধীনতার সংগ্রাম, এখানে একটা ডিরেকশন কিন্তু তিনি দিয়ে গেছেন। তো কাজে এটি নিয়ে এখন বিচার বিশ্লেষণ হচ্ছে যে এই অসাধারণ ভাষণ, অলিখিত ভাষণ এবং তাৎক্ষণিকভাবে এটি কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে 2017 সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজ যাত্রীদের করোনার টিকা বাধ্যতামূলক, সৌদি সরকারের এমন ঘোষণায় এবছর হজের সম্ভাবনা দেখছে ধর্ম মন্ত্রণালয়। তবে এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশের হজ যাত্রীর কোটা। অগ্রাধিকার পাবেন গত বছর চূড়ান্ত নিবন্ধন করা 61,000 হজ যাত্রী। করোনার কারণে হজ যাত্রার খরচ বাড়তে পারে ধারণা করছে হজ এজেন্সিদের সংগঠন হাব। মোহাম্মদপুরের বাসিন্দা রেজাউল করিম 2020 সালে স্ত্রীকে নিয়ে হজে যেতে সব প্রক্রিয়া শেষ করেছিলেন, কিন্তু করোনার কারণে যাওয়া হয়নি। গত ডিসেম্বরে মারা গেছেন তার স্ত্রী। এবছরও হজে যেতে আগ্রহী রেজাউল করিম। যেহেতু টাকা তুলে নেননি, সেক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তিনি। আর স্ত্রীর জন্য জমা দেওয়া টাকা চাইলে ফেরত পাবেন, কিংবা সেই টাকায় হজে যেতে পারবেন পরিবারের অন্য কেউ। আমার পাসপোর্ট, অন্যান্য যা কিছু আছে কাগজপত্র আমার রেডি আছে।
আমার যে আছে কাবার পথে তারা আমার টাকা টোকা সব জমা ওগুলো সব কিছু বলছে, সব ওকে আছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে 2020 সালে হজে বাংলাদেশের কোটা ছিল 1,37,000। করোনার মধ্যেও চূড়ান্ত নিবন্ধন করেন প্রায় 67,000 যাত্রী। শেষ পর্যন্ত হজ স্থগিত হয় 5,000-এর বেশি যাত্রী টাকা তুলে নেন, আর প্রাক নিবন্ধন করা আছে 1,77,000 জনের। এবছর বাংলাদেশের কোটা কত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলতে হয়, তাই ধারণা করা হচ্ছে 2021 সালে হজ যাত্রীর কোটা কম হতে পারে। গত বছর হজের সর্বোচ্চ খরচ ধরা হয়েছিল 4,25,000 টাকা। তবে করোনার কারণে এবছর বিমান টিকিট সহ অন্যান্য খরচ বাড়তে পারে। আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি যে প্যাকেজ মূল্য বৃদ্ধি পাবে, বিকজ হোটেলগুলিতে আগে যে রুমে 4-6 জন থাকতো সেই রুমগুলিতে এখন আর সেভাবে থাকতে পারবে না, এবং ট্রান্সপোর্টেশন সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিগুলি এনজয় করার সময় সেই শারীরিক দূরত্বতা মেনেই যখন করা হবে তখন এগুলির কস্ট বৃদ্ধি পাবে। এরই মধ্যে হজযাত্রীদের করোনার টিকা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। বাংলাদেশে টিকা দেওয়ার বয়সসীমা। নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুরে আগুনে পুড়ে গেছে একটি জর্দা, একটি পলিথিন কারখানা সহ বেশ কয়েকটি দোকান। তবে এতে কোনো হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানায় রাত 12:30টার দিকে আগুন লাগার ঘণ্টাখানেকের চেষ্টায় রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে জর্দার ফ্যাক্টরি সহ অন্তত 5টি মুদি, পোল্ট্রি, কাঁচা পণ্যের দোকান পুড়ে গেছে। কারখানার রাসায়নিক পণ্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে, কিন্তু আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। জর্দার কিছু কেমিক্যাল থাকতে পারে, এইগুলোর থেকে আগুনটা প্রথম ভয়াবহ আকার ধারণ করছিল। তারপরে আমরা বুঝতে পেরে সাথে সাথে আমরা ওই জায়গাটার মধ্যে কাজ করি, তো তখন আগুনটা দ্রুত নিয়ন্ত্রণে আসে। এখানে অবৈধ কাজ করে ওরা, লবণের ফ্যাক্টরি ছিল, এর আগে জ্বালাইছে, এখন জর্দা দিছে অবৈধভাবে, গুল তৈরি করে, জর্দা তৈরি করা হয়, তারপর গ্যাসের লাইন বাইপাস করে ওরা ভিতর শো করে গ্যাসের কাজ করে, যার মূলত কারণটা এর আগেও 3-4 বার লাগছে। কেমিক্যাল জাতীয় অনেক ফ্যাক্টরি থাকার কারণে কিছুদিন পরই এই ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার কারণে আমরা যে এলাকার মানুষ আছে অনেক আতঙ্কিত থাকি। যশোরে উদীচীর সম্মেলনে বোমা হামলার 22 বছরেও মেলেনি বিচার। 1999 সালের 6 মার্চ দিবাগত রাতে বোমা হামলায় মারা যান 10 জন। পঙ্গুত্ব বরণ করেন 150-র বেশি মানুষ। দীর্ঘদিনেও ভয়াবহ সেই হামলার বিচার শেষ না হওয়ায় ক্ষুব্ধ সংস্কৃতি কর্মীরা। ঘড়ির কাঁটা তখন রাত 1টা পেরিয়েছে। যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে উদীচীর দ্বাদশ সম্মেলনে চলছিল লোকজ উৎসব। হঠাৎ পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ, মঞ্চ ঘিরে চিৎকার, কান্না আর আতঙ্ক। শক্তিশালী বিস্ফোরণে ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন। পরে হাসপাতালে মারা যান আরো 6 জন। আহত 150-রও বেশি। অসাম্প্রদায়িকতা এবং সুখী সুন্দর একটা হাসি গানে মুখরিত বাংলাদেশ, এইটা গড়ার লক্ষ্যে উদীচী কাজ করে। সে আন্দোলন ব্যাহত করতেই কিন্তু সেই দিন এই মৌলবাদ বলেন, জঙ্গিবাদ বলেন, বা এই দেশে সাম্প্রদায়িক শক্তি উত্থান করার জন্য এই আগ্রাসন চালানো হয়। বিভীষিকাময় সেই রাতের পর 22টি বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার প্রক্রিয়া। 22 বছরে এর কোনো এই হামলার কোনো বিচার আমরা পাইনি আসলে। তো শুধু এই হামলায় না, এই জাতীয় আরো হামলাগুলোর বিচার হয়নি। এই বিস্ফোরণের মামলায় যশোরের আদালতে আসামিদের খালাস দিলে হাইকোর্টে যায় রাষ্ট্রপক্ষ। সেখান থেকে আবার পাঠানো হয় যশোরে। এদিকে আসামিদের সবাই রয়েছে জামিনে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সকল আসামিদের নোটিশ করে তাকে জামিন প্রদান করেন। পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কোর্টে এখন তারা হাজিরা দিচ্ছে। মামলাটা বিচারের জন্য প্রস্তুত হয়ে এখনো আমাদের জজ কোর্টে আসে নাই। যশোরের ভয়াবহ ওই বোমা হামলার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন হতাহতদের স্বজন ও সংস্কৃতি কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র ত্বকী হত্যার 8 বছর পেরিয়ে গেলেও এখন এই মামলা চার্জশিট দেয়নি তদন্তের দায়িত্বে থাকা র্যাব। হত্যাকারীরা সরকার দলীয় হওয়ায় বিচার আটকে আছে বলে অভিযোগ ত্বকের পরিবার ও সুশীল সমাজের। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও পূর্ণাঙ্গ তদন্তের পরে এই মামলা চার্জশিট দেওয়ার কথা জানায় র্যাব।
2013 সালের 6 মার্চ বাড়ি থেকে বের হয়ে হত্যার শিকার হয় ও লেভেল পড়ুয়া মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকি। 2 দিন পর শীতলক্ষা নদীর কমুদিনী খালে মেলে তার মরদেহ। এই ঘটনায় ত্বকির বাবা নারায়ণগঞ্জ সদর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। পরে তার আবেদনের প্রেক্ষিতে মামলাটির তদন্তভার দেয়া হয় র্যাবকে। দায়িত্ব পেয়ে র্যাব 4 আসামিকে গ্রেফতার করে। ত্বকি হত্যায় আজমেরী ওসমান সহ 11 জন জড়িত জানিয়ে 164 ধারায় জবানবন্দি দেয় তারা। হত্যাকাণ্ডের 8 বছর পেরিয়ে গেলেও আদালতে জমা পড়েনি র্যাবের অভিযোগপত্র। ছেলে হত্যার বিচার না পেয়ে হতাশ ত্বকির বাবা। যারা এই বিচারগুলো এখন বিলম্বিত করছে, আটকে রাখছে, একসময় তাদেরকেও এই বিচার বন্ধ রাখার অভিযোগে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ত্বকি হত্যা মামলার আইনজীবীর দাবি, বারবার আদালত নির্দেশনা দিলেও তদন্তকারী সংস্থা এ মামলার চার্জশিট জমা দিচ্ছে না। জবানবন্দিতে উঠে আসা আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেপ্তার হচ্ছে না। আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে যিনি 164 ধারা জবানবন্দি দিয়েছেন, তার অনুযায়ী সকল আসামিদের গ্রেপ্তার করা হোক। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারকে এ মামলায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ত্বকি হত্যার বিচার আমরা চাই, সেই নির্দেশ আমার মনে হয় সরকারের উচ্চ পর্যায় থেকে, শীর্ষ পর্যায় থেকে এই সিগন্যাল দেওয়া উচিত তদন্তকারী কর্মকর্তাদের কাছে। অচিরেই যেন এই অভিযোগপত্রটি আদালতে নেওয়া হয় এবং বিচার প্রক্রিয়াটা শুরু হয়। চার্জশিটের বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথা জানায় র্যাব। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একের পর এক অনিয়মের অভিযোগ, একের পর এক মামলা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসাবে 4 বছরে দেশবন্ধু সুগার মিলের বিরুদ্ধে মামলা হয়েছে 13টি। কর ফাঁকির পরিমাণ প্রায় 950 কোটি টাকা। তবে এত কিছুর পরও বাতিল হয়নি প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স। আবার লাইসেন্স নবায়ন না হলেও নানা কৌশলে পণ্য খালাস করছে প্রতিষ্ঠানটি। ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত চিনি আমদানি করে সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু সুগার মিল সহ কয়েকটি কোম্পানি, যা পরিশোধন করে দেশের বাজারে বিক্রি করা হয়। অপরিশোধিত চিনি আমদানি হয় হোম কনজামশন বন্ড সুবিধার আওতায়। আইন অনুযায়ী শুল্ক ছাড়াই আমদানি করা অপরিশোধিত চিনি বন্দর থেকে খালাস করে বন্ডেড ওয়্যারহাউসে নেওয়ার অনুমতি দেয় এনবিআর। তবে 6 মাসের মধ্যেই সব শুল্ক পরিশোধ করতে হয়। কাস্টমস বন্ড কমিশনারের ঢাকার হিসাবে অপরিশোধিত চিনি আমদানিতে সব ধরনের কর নিয়মিত পরিশোধ করে দেশবন্ধু সুগার মিল ছাড়া অন্য কোম্পানিগুলো। এই কোম্পানির বিরুদ্ধে প্রথম অনিয়মের অভিযোগ ওঠে 2016 সালে। এ পর্যন্ত মামলা হয়েছে 13টি। ফাঁকি দেয়া রাজস্বের পরিমাণ 945 কোটি টাকা। অভিযোগ অস্বীকার করে কোম্পানিটির আইনজীবী দাবি করেন তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, আর তাই বিভিন্ন সময়ে এনবিআরকে দেয়া 800 কোটি টাকা কর ফেরত চেয়ে সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তারা। 1682 কোটি টাকা এই এনবিআর আমাদের কাছ থেকে জোর করে ভ্যাট, ট্যাক্স, সিডি, আরডি, এটি, এআইটি যা যা আছে সব আমার কাছে থেকে নিল এবং নিয়ে আমাকে 2017 সালে একটা রুগ্ন শিল্প বানায় ফেলে দিল। তবে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়নি বন্ড কমিশনারেট। শর্ত ভঙ্গ করলেও বাতিল করা হয়নি লাইসেন্স। আবার লাইসেন্স নবায়ন করা না হলেও থেমে নেই প্রতিষ্ঠানটির আমদানি। যদিও এ ব্যাপারে কথা বলতে রাজি হননি বন্ড কর্মকর্তারা। এনবিআর যদি বিষয়টি সিরিয়াসলি নেয়, আপিলে যদি যায়, তাহলে মিস আপিল বলে যেটাকে, তাহলে কিন্তু এনবিআর এর পক্ষে আসার কথা। কারণ হচ্ছে যে হি ইজ এ ডিফল্টার। এই পরিস্থিতিতে গত জানুয়ারিতে আরও প্রায় 1 লাখ টন অপরিশোধিত চিনি এনে খালাসের অনুমতি চায় দেশবন্ধু সুগার মিল। বন্ড কমিশনারেট অনুমতি না দিলে হাইকোর্টে রিট করে খালাসের অনুমতি পায়, যার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। তবে বিচারাধীন বিষয় হওয়ায় কথা বলতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনী শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বাড়িতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে আছেন মা ও 2 মেয়ে। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 11টার দিকে শহীদুল্লাহ কায়সার সড়কের শফিক ম্যানশন থেকে বিকট শব্দ পাওয়া যায়। শব্দ শুনে বাইরে এসে আগুন জ্বলতে দেখেন তারা। বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে আসে, তবে তার আগে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সামনে আসে দেখতে পাচ্ছে যে দরজা তিনটাই পড়ে গেছে, দুইজন মহিলা দেখতেছে এবারে ছিন্ন ভিন্ন পোশাক সহ প্রত্যেকে নামতেছে। মোটামুটি আগুনটা একটু কমার পরবর্তীতে মানুষ যখন উঠছে তখন আমি আবার আমার রুমে চলে গেছি। তো যা দেখি যে আমার রুমের দরজাগুলো সবকিছু ভেঙে গেছে। প্রথমে মনে করছিলাম আমরা আগুন লাগছে, এরপরে মনে করছিলাম আমরা গ্যাস বিস্ফোরণ, কিন্তু পরবর্তীতে আমি যখন উপরে আসি দেখি যে আসলে গ্যাস বিস্ফোরণ না, আসলে কি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীকে সংবর্ধনা জানাতে এসে সংঘাতে জড়ালেন দুই মেয়র প্রার্থী। তাদের অনুসারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ব্যাপক ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল, আহত 10 জন। পরে পুলিশ পাহারায় সেখান থেকে চলে যান মন্ত্রী। এই মারামারি কসবায় দুই মেয়র প্রার্থীর অনুসারীদের। কসবায় উপজেলা নির্বাচন দপ্তরে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে ছিলেন আইনমন্ত্রী। তাকে সংবর্ধনা জানাতে আসেন বর্তমান মেয়র ইমরান উদ্দিন জুয়েল ও মেয়র প্রার্থী এম.এ. আজিজ। উল্টো মন্ত্রীর সামনেই তাদের অনুসারীদের সংঘর্ষে রণক্ষেত্র গোটা এলাকা। এতে আহত হন দুপক্ষের অন্তত 10 জন। ব্যাপক ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল। আজিজ যে ওনার সমর্থকরা মোটরসাইকেল নিয়ে ইয়ার মিছিলের মধ্যে, জুয়েলের মিছিলের মধ্যে হামলা করছে, বর্তমান মেয়রের মিছিলের মধ্যে আর কি। পুরাপুরি মন্ত্রী মহোদয় বক্তৃতা দিতে পারে না, চলে যায় স্টেজে নেমে, তারপরে পুলিশ আইসা সবকিছু নিয়ন্ত্রণে আনে। পরে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সেখান থেকে চলে যান আইনমন্ত্রী। এম.এ. আজিজ এবং বর্তমান মেয়র এম.এ. জুয়েল, এই দুই গ্রুপের ভিতরে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ পুলিশ লাইনের ফোর্স এবং আমাদের ফোর্স সহ এরা কন্ট্রোল করেছে, ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। এ সংঘাতের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীতে মশা নিয়ন্ত্রণে কীটনাশক প্রয়োগে ত্রুটির কথা জানিয়েছিলেন কীটতত্ত্ববিদেরা। তবে এবারে বিশেষজ্ঞদের ভুল পরামর্শকে দুষছেন দক্ষিণ ঢাকার মেয়র। ভুল থেকে শিক্ষা নিয়ে পরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। শীতের শেষ ভাগ থেকে রাজধানীতে বাড়তে শুরু করে মশার উপদ্রব। মশার ঘনত্ব এবার 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি। এমন পরিস্থিতির জন্য বিশেষজ্ঞদের ভুল পরামর্শকে দুষছেন দক্ষিণ ঢাকার মেয়র। তবে কৌশলগত ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নভেম্বর থেকে কিউলেক্স মশা নিধন কর্মসূচি জোরে সোরে শুরুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। আমাদেরকে বিশেষজ্ঞ মহলরা যে পরামর্শ দিয়েছিলেন সেটা হলো, যেহেতু তারা মনে করেছিলেন যে ডেঙ্গুর প্রকোপটা ডিসেম্বর পর্যন্ত চলমান আছে, এর জন্য ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারেই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন এবং আমরা তাই করেছি। কিন্তু সেই জায়গাটা আমার মনে হয়েছে যে কৌশলে আমাদের একটু ভুল হয়েছে। আমাদের নভেম্বর থেকেই কিউলেক্সের ব্যাপারে ব্যবস্থা নেওয়া আরম্ভ করা উচিত ছিল। বিশেষজ্ঞরা ভুল পরামর্শ দিলে তাদের কমিটিতে রাখার যৌক্তিকতা নিয়ে ভাববার তাগিদ দিচ্ছেন কীটনাশক নির্বাচন কমিটিরই একজন। আমার জানা নেই যে কোন পরামর্শক মেয়র মহোদয়কে ভুল পরামর্শ দিয়েছেন। যদি কোনো পরামর্শক ভুল পরামর্শ দিয়ে থাকেন তাহলে আমি মনে করি সেটি তার জ্ঞানের স্বল্পতা। এমন পরামর্শকের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত না যার জ্ঞানের স্বল্পতা রয়েছে। এছাড়া কীটনাশকের মান নিয়ে যে প্রশ্ন উঠেছে তাও মানতে রাজি নন বিশেষজ্ঞরা। ভুল প্রয়োগের কারণে মশা নিয়ন্ত্রণ করা যায়নি বলেও মনে করছেন তারা। সিটি কর্পোরেশনের প্রতিটি কীটনাশকই কার্যকর, তবে কীটনাশকগুলোর পরিমাণ, ঘনত্ব এবং কতদিন পর পর স্প্রে করতে হবে এবং কোন জায়গাতে কি পরিমাণ স্প্রে করতে হবে সেটি যদি সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক সময়ে কীটনাশকটি প্রয়োগ করা হয় তাহলে আমার মনে হয় সেই কীটনাশকটি কার্যকর হবে। দক্ষিণ ঢাকার মেয়র জানিয়েছেন নগরীর খালগুলো পরিষ্কার কার্যক্রম চলছে। খালগুলো পরিষ্কার হলে মশার বংশবিস্তার কমবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার প্রভাবে পার্বত্য জেলার রাঙ্গামাটির 4 উপজেলার 1.5 শতাধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আর্থিক সংকটের মুখে অনেক শিক্ষক বিকল্প পেশা বেছে নেয় তৈরি হয়েছে সংকট। এতে অনিশ্চয়তার মুখে পার্বত্য জেলার হাজারো শিশুর ভবিষ্যৎ। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 30 মার্চ থেকে স্কুল খোলার প্রস্তুতি নিচ্ছে বিদ্যালয়গুলো। তবে রাঙ্গামাটির বড়কল, জুরাছড়ি, বিলাইছড়ি ও বাঘাইছড়ি উপজেলার 1.5 শতাধিক বেসরকারি বিদ্যালয় আদৌ চালু হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। একদিকে করোনা পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর অভিভাবকেরা বেতন পরিশোধ করতে পারেননি, অন্যদিকে যেসব এনজিও সহায়তায় এসব বিদ্যালয় চলত সেখান থেকেও মেলেনি কোনো অর্থ।
সরকারি প্রণোদনার বাইরে থাকা এসব বিদ্যালয়ের শিক্ষক আর্থিক সংকট কাটাতে বেছে নিয়েছেন বিকল্প পেশা। এভাবে চললে তো আর স্কুল থাকবে না, ঠিক থাকবে না, কারণ আমাদের সবাই কষ্টের মধ্যে আছি। যদি আমাদের কোনো শিক্ষকের ব্যবস্থা না হয় এবং সরকারি অনুদানের ব্যবস্থা যদি না হয়, আমাদের ছেলেমেয়েরা পুরোপুরি শিক্ষা থেকে বঞ্চিত হয়ে থাকবে। এই স্কুলটা যেভাবে হোক সরকারের নজরে যাতে দৃষ্টিকোণে চলে আসে এবং আমাদের যাতে সরকারিভাবে অনুদান চলে আসে। গ্রামবাসীর গণচাঁদা ও কয়েকটি এনজিও তহবিলে চলা এসব শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করেন চাকমা সার্কেল চিফ। পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, কেবল পার্বত্য চট্টগ্রামের জন্য, যেগুলো অন্য অঞ্চলে নেই। আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানগুলো এখানে তাদের ভূমিকা রাখতে পারে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটি বিশেষ প্রকল্প নিতে পারে। বিদ্যালয়গুলোর পরিস্থিতি প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আনার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। এখন পরিচালনা করা সম্ভব হচ্ছে না, এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে একদম পূর্ণাঙ্গ তথ্য সহ আমরা সরকারের আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নজর এটা আনব। বিদ্যুৎ সুবিধা ও ইন্টারনেট না থাকায় করোনা পরিস্থিতিতে শিক্ষার বাইরে ছিল এখানকার শিক্ষার্থীরা। প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা না গেলে ঝরে পড়ার শঙ্কায় প্রত্যন্ত এসব এলাকার শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত বছর ফেব্রুয়ারি মার্চে বরিশালের মোকাম ভরপুর থাকলেও এবছর দেখা মিলছে না ইলিশের। মেঘনা থেকে সাগর পর্যন্ত ট্রলার পাঠিয়েও পাওয়া যাচ্ছে না মাছ, এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। পানির চাপ কম থাকায় মাছ আসেনি বলছেন জেলেরা। বরিশাল পোর্ট রোডের মোকামে গতবার ফেব্রুয়ারিতেই কেবল এসেছিল প্রায় 4000 টন ইলিশ, কিন্তু এবছর জানুয়ারি থেকে এই পর্যন্ত 1000 টন ইলিশও আসেনি। এই বছর বড় মাছের আমদানিটা খুবই কম, এবছর ছোট মাছের আমদানিটা কিছুটা হলেও আছে, কিন্তু বড় মাছ আমদানি নাই, তাই সেই দিক থেকে ব্যবসায়ীরা খুব একটা ভালো পজিশন নয়, এরা ঝেমে পড়ছে। নদীতে পানির রইলে যে সড়কটা নাই, এক্সপোর্ট তো এবার আন্তরিক সরকার অনুমোদন দেয় না, এক্সপোর্ট হইলে আবার কিছু মাছ বরিশালে আমদানি হবে। জেলেরা বলছেন এবার ভরা অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে পানির চাপ ছিল খুবই কম। সারাদিন জাল ফেলে জেলেরা পেয়েছে সর্বোচ্চ 2 হালি ইলিশ। একই অবস্থা সাগরেও, লাখ লাখ টাকা খরচ করে কয়েক দফা ট্রলার পাঠিয়েও পাওয়া যায়নি ইলিশ। 2 হালি 3 হালি এরকম পাইতো, আবার কিছু দিন পাওয়া যাচ্ছে আর কি। গতবার তো মোটামুটি ভালো ছিল, এইবার যতবারই গেছে কোনো মাছ পোনা পায় নাই, মালিকেরা মেলা টাকা দেনা বিনয় গাড়ি বাঁধে দিচ্ছে। মৎস্য বিভাগের মতে পানিতে সহনীয় তাপমাত্রা না পাওয়ায় এবার বরিশালে শীতের ইলিশ পাওয়া যায়নি, তবে সামনের মৌসুমে আবারও পাওয়া যাবে বলে ধারণা করেছেন এই কর্মকর্তা। বছরে কোনো না কোনো সময় মাছের আহরণ কম বেশি হয়, এই গত বছর এই সময় বেশি পড়ছিল, এই বছর কম পড়তেছে। আমরা আশা করছি সামনে যে যুগগুলো আছে সেগুলোতে ভালো ইলিশ ধরা পড়বে। গত বছর ইলিশের দাম যেখানে প্রতি কেজি সর্বোচ্চ 500 টাকা ছিল, এবার তা 900 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে যুক্ত হলো আরও একটি -8 মডেলের উড়োজাহাজ। এ নিয়ে বিমানের মোট 3টি নতুন -8 উড়োজাহাজ অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটে সেবা দিতে প্রস্তুত। এগুলো আগামী 14 মার্চ উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। দেশের আকাশে পাখা মেলেছে নতুন উড়োজাহাজ শ্বেতবলাকা। বাংলাদেশ ও কানাডা সরকারের G2G ভিত্তিতে কেনা উড়োজাহাজটি শুক্রবার বিকেল 5:36 হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। বেসামরিক বিমান প্রতিমন্ত্রী উড়োজাহাজটি গ্রহণ করে জানান, করোনার মধ্যেও বিভিন্ন রুটে যাত্রীর সংখ্যা বেড়েছে, তাই কিছু নতুন রুট চালু করা হচ্ছে। সামগ্রিক করতেই বিমানগুলো অত্যাধুনিক এবং যে কোনো যাত্রী এই বিমানে বসে তিনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন, উপভোগ করবেন। আমাদের ডোমেস্টিক রুটগুলো আছে, প্লাস আমাদের পার্শ্ববর্তী যে রিজনাল রুটগুলো কলকাতা, চেন্নাই, গুয়াংজু, দিল্লি, এইসব রুটে আমাদের এই বিমানগুলো চলবে। কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন -8-400 মডেলের উড়োজাহাজে রয়েছে 74টি সিট। সেই সঙ্গে এটি পরিবেশ বান্ধব হওয়ায় মাত্র 5 মিনিটেই ভাইরাস মুক্ত করা সম্ভব। এর বেশ কিছু উন্নত ধরনের ফিচার আছে, তার মধ্যে এটার লেগ স্পেস বেশি, ভ্রমণ আরামদায়ক হবে এবং এখানে হেপা ফিল্টার আছে। নতুন -8টি যুক্ত হওয়ায় বিমানের উড়োজাহাজের সংখ্যা এখন 21, এর মধ্যে 16টি নিজস্ব এবং 5টি ভাড়ায় আনা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
করোনা বিশ্বে একদিনে 9,000-এর বেশি মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছাড়ায় 10,000। এ নিয়ে বিশ্বের প্রাণহানি 25,90,000 ছাড়িয়েছে। নতুন 4.25 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 11,66,00,000-এর বেশি। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রকে টপকে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে প্রাণ গেছে 1760 জনের। যুক্তরাষ্ট্রে শুক্রবার 1600-র বেশি মানুষের মৃত্যু হয়, যা আগের দিনের তুলনায় প্রায় 500 কম। দেশটিতে নতুন করে 75,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। এছাড়াও স্পেনে 637, রাশিয়ায় 462 ও ফ্রান্সে 305 জনের প্রাণহানি হয়েছে। এদিকে মৃত্যু কমেছে যুক্তরাজ্যে। গত 2 দিনে দেশটিতে গড়ে 250 মানুষের মৃত্যু হচ্ছে। অন্যদিকে চতুর্থ ভ্যাকসিন হিসেবে কানাডায় জরুরি অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের টিকা। মিয়ানমারে গণতন্ত্রকামীদের উপরে চালানো সেনাদের সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের জাতিসংঘের দূত বারবারা উডওয়ার্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে মিয়ানমারে গণতন্ত্রকামীদের উপরে চালানো সেনাদের সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। শুক্রবার যুক্তরাজ্যের জাতিসংঘের দূত বারবারা উডওয়ার্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে একথা জানান। বৈঠকে সদস্য দেশগুলোকে এই সংকট নিরসনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নিরাপত্তা পরিষদ। এদিকে শনিবার উত্তাল মিয়ানমারের রাজপথ। গণতন্ত্র ফেরাতে রাস্তায় অবস্থান করছে নানা শ্রেণী পেশার হাজারো মানুষ। ইয়াঙ্গুন, মান্দালয় ও দাওয়ে শহরে বিক্ষোভকারীদের উপরে টিয়ারশেল নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী। এদিকে স্বাস্থ্যকর্মীদের উপরে পুলিশের নির্মম নির্যাতনের একটি ভিডিও প্রকাশের পর আন্দোলন আরও তীব্র হয়েছে। নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়েও। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে 291 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম আসন থেকে ভোটে লড়বেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ জোটেরও আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। এছাড়া আজই প্রার্থীদের নাম ঘোষণার কথা রয়েছে বিজেপির। 27 মার্চ থেকে 8 দফায় শুরু হতে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। শুক্রবার 291 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে 50 জন নারী। মমতার তালিকায় আছেন 15 তারকা প্রার্থীও। তবে বাদ পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। এবার দলের টিকিট পাননি অর্থমন্ত্রী অমিত মিত্র সহ 5 মন্ত্রীও। এদিকে আসন পরিবর্তন করে নন্দীগ্রাম থেকে লড়বেন দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী মমতা ব্যানার্জি। তারকা প্রার্থীদের মধ্যে নতুন যোগ হলেন চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী, অভিনয় শিল্পী কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী, ক্রিকেটার মনোজ তিওয়ারি সহ 11 জন। সেই তালিকায় আগে থেকেই আছেন চিরঞ্জিত চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, সোহম চক্রবর্তী ও নয়না বন্দ্যোপাধ্যায়। এদিকে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ জোটের প্রথম ও দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রথম ও দ্বিতীয় দফার 60টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন তারা। তবে মমতার আসন নন্দীগ্রাম থেকে কে প্রার্থী হচ্ছেন তা এখনো জানানো হয়নি। এর আগে বিজেপিকে ঠেকাতে ভোটে না দাঁড়িয়ে মমতার তৃণমূলকে সমর্থনের কথা জানায় শিবসেনা। আগামী 2 মে ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সচিন সেওয়াগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশ লেজেন্ডস। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ডসের কাছে 10 উইকেটের লজ্জার হার রফিকের দলের। 110 রানের লক্ষ্যে 59 বল হাতে রেখে টপকে যায় স্বাগতিকরা। ভারতের ছত্তিশগড়ে নাজিমুদ্দিনের ব্যাটে উড়ন্ত শুরু বাংলাদেশ লেজেন্ডসদের। তবে তাকে সঙ্গ দিতে পারেননি জাভেদ ওমর, নাফিস ইকবালরা। 50 আক্ষেপ নিয়ে আউট হন এই ওপেনার। 7 ব্যাটসম্যান আউট হয়েছেন 1 অঙ্কে। জবাবে সেওয়াগের ঝোড়ো ব্যাটিংয়ে সহজে লক্ষ্যে পৌঁছে যায় ইন্ডিয়া লেজেন্ডস। সেওয়াগ 80 ও সচিন অপরাজিত থাকেন 33 রানে। কবে মাঠে ফিরবেন টাইগার সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা? এমন প্রশ্ন ক্রিকেট পাড়ায়। সমর্থকদের সুখবর দিতে পারেননি। এনএসিএল এ খেলার সম্ভাবনা খুবই কম, তবে শুরু করেছেন মাঠে ফেরার প্রস্তুতি। নিউজিল্যান্ড সফরে বর্তমান সময়ের সেরা বাংলাদেশ দল ভালো কিছু করবে বিশ্বাস নড়াইল এক্সপ্রেসের। জনপ্রতিনিধি মাশরাফিকে মাঝে মধ্যেই দেখা যায় কোন অনুষ্ঠান অথবা জনসেবায়।
জার্সি গায়ে ক্রিকেট মাঠে মাশরাফি এখন অনিয়মিত। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজির ছাত্রলীগের ক্রিকেট টুর্নামেন্টে। মার্চে মাঠে ফিরছে জাতীয় ক্রিকেট লীগ। মাশরাফি কি ফিরবেন সেখানে? প্রায় 3 বছর আগে লঙ্গার ভাষণের শেষ ম্যাচ খেলেছেন। খুলনার ক্রিকেটার তালিকায় নাম আছে টাইগার সেরা অধিনায়কের। ফিটনেস নিয়ে কাজ শুরু করলেও এনসিএল এ ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। দেখা যাক, এনসিএল তো 4 ডে, সো আর্লি স্টেজে হয়তো বা চিন্তা নাই, তবে দেখা যাক। আর তারপরে তো তাদেরও ইন্টারেস্ট থাকতে হবে, সো দেখি। ঘরোয়া ক্রিকেট তো খেলছি, মানে যেহেতু করোনার জন্য কোনো খেলাধুলা হচ্ছে না, সো আলটিমেটলি তো আমার মনে হয় না কারো কাছে কোনো প্ল্যান আছে। মাশরাফির কাছ থেকে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে তামিমের দল। এবারের চ্যালেঞ্জটা পাহাড় সম। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের আশা ম্যাশের। অবভিয়াসলি তার সাথে সাকিব নাই, ইটস গোয়িং টু বি ডিফিকাল্ট, বাট তারা যাওয়ার আগে যে মেন্টালিটি, যেভাবে কথা বলেছে, ইজ ভেরি পজিটিভ এবং আমার বিশ্বাস যে ইনশাল্লাহ ভালো করবে। আমার কাছে মনে হয় না টিমকে বেশি আননেসেসারি প্রেশার দেওয়া উচিত। আমরা সবাই জানি ডিফিকাল্ট কন্ডিশন, ওখানে আমরা যদি এখান থেকে ভালোভাবে সাপোর্ট দিই, সাপোর্টের অবশ্যই বিভিন্ন ধরন আছে, সো ওই চাপটা যদি ওদেরকে মুক্ত করে দিই, আমি শিওর যে তারা ভালো খেলতে পারবে। কন্ডিশন উইকেটের সাথে মানিয়ে নিতে সমস্যা হবে না তামিম মুশফিকদের, এমন আশার কথাও জানিয়েছেন মাশরাফি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুদিনের প্রত্যাশায় মোহামেডান সমর্থকরা। দীর্ঘ 8 বছর পর ক্লাবের নির্বাচন আজ। সভাপতি পদে নির্বাচন হচ্ছে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতৃত্বে সাবেক সেনাপ্রধান আব্দুল মুবিন। পরিচালক পদের প্রার্থীদের প্রত্যয় নির্বাচিত হলে নিজেদের মেধা ও শ্রম দিয়ে ক্লাবের হারানো ঐতিহ্য ফেরানো। ঐতিহ্যবাহী মোহামেডানের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ব্যালট যুদ্ধ। 16টি পরিচালক পদের জন্য লড়াইয়ে 20 জন। জেনারেল আব্দুল মুবিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন আগেই। এরই মধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী। ভোট গ্রহণ আর এজিএম হচ্ছে রাজধানীর একটি হোটেলে। অ্যানুয়াল রিপোর্টটাও একটা পাবলিক ডকুমেন্ট হওয়া উচিত আমি মনে করি। তো সেভাবেই আমরা এগুলো প্রিন্টেড ফর্মেই করেছি, যাতে এখানে আয় ব্যয়ের যে হিসাব রয়েছে গত 8 বছরে সেগুলো উপস্থাপিত হবে। তারপরে এটার উপরে আলোচনা হবে, সিদ্ধান্ত হবে, সেটার করার দায়িত্ব থাকবে সকল সদস্য, এবং আমি মনে করি সদস্যর স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশনে একটা সুন্দর এজিএম হবে। প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়, তবে আক্ষেপ আছে প্রচারণার জন্য যথেষ্ট সময় না পাওয়া নিয়ে। উপযুক্ত লোককে মোহনা ক্লাবে নিয়ে আসুক, যাতে আমরা মোহনা ক্লাবে আবার ঐতিহ্য ধরে রাখতে পারি। যদি আমাকে ভোটাররা রায় দেয় তাহলে তো অবশ্যই ইনশাল্লাহ আমি আসবো, মোহামেডানের কাজ করার সুযোগ পাবো। যারা এই ক্লাবকে প্যাট্রোনাইজ করতে পারবে তাদেরকে এই নির্বাচনে নির্বাচিত করা উচিত। সকল ভোটারের কাছে আমার এটাই আবেদন। নির্বাচনে ভোটার সংখ্যা 337। দেশের বাইরে থাকায় 50 জনের মতো ভোট দেওয়ার সুযোগ পাবে না। সাদা কালোদের ঐতিহ্য ফিরিয়ে আনাই এবারের নির্বাচনের আলোচিত বিষয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তার সংগ্রামী জীবনের নানা ঘটনা নিয়ে মঞ্চস্থ হয়েছে গীতি নৃত্যলেখ্য সবার হৃদয় বঙ্গবন্ধু। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই আয়োজন। গীতি নৃত্যলেখ্যের নাম সবার হৃদয়ে বঙ্গবন্ধু। সাংস্কৃতিক সংগঠন বন্ধু শিখার এই আয়োজন বঙ্গবন্ধুর মানবতাবাদী নির্লোভ সংগ্রামী জীবনের নানা ঘটনা নিয়ে এই পরিবেশনা। সোহরাওয়ার্দী চিনে গেলেন আগামী দিনের বাঙালির প্রকৃত নেতাকে। বঙ্গবন্ধুর জন্ম, কৈশোরের সাহসী ভূমিকা, কলকাতার ছাত্র রাজনীতি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ, 54 যুক্তফ্রন্ট আন্দোলন, 66-র 6 দফা, 7ই মার্চের ভাষণ, 26শে মার্চের স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকার গঠন, 10ই মার্চ স্বদেশ প্রত্যাবর্তন, 75-এর মর্মান্তিক হত্যাকাণ্ড সহ মোট 16 পর্বের এই আয়োজন। গীতি নৃত্যলেখ্যটির রচয়িতা সম্মিলিত সংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতেই তার এই প্রয়াস। বঙ্গবন্ধুর এই জীবনের নানা ঘটনার পরম্পরা যদি আমরা আজকে তুলে আনতে পারি এবং নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে পারি, তাহলে রাজনীতির যে বিভ্রান্ত পথ, যে ভোগের পথ, সেই ভোগের পথের বিপরীতে একটি আদর্শবাদী জীবন আমরা তুলে ধরতে পারব।
গীতি নৃত্যালেখ্যটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। তিনি বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য চেষ্টা করছে তার মন্ত্রণালয়। আমাদের ঐতিহ্যকে, এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা যে কোনো সময়ের চাইতে এখন সহযোগিতার হাতও বেশি প্রসারিত করি। আমি যেটি বলছিলাম আমার বক্তৃতা দেওয়ার পর, যে যার শতবর্ষ উপলক্ষে করেন, এখন অনেক সময় আছে। সুবর্ণ জয়ন্তীকে উপলক্ষে করে আপনি আবারও একটি অনুষ্ঠান করেন, আমরা সহযোগিতা করবো, আপনাদের সাথে থাকবো। কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন প্রায় 50 জন শিল্পী। সবার জন্য উন্মুক্ত ছিল এই প্রদর্শনী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, সংশোধন বা পরিবর্তনের চিন্তা নেই সরকারের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ছে না বিএনপি, ভোটের মাঠে সুবিধা পাওয়ার কৌশল মনে করছে আওয়ামী লীগ। ঐতিহাসিক 7 মার্চ রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে একযোগে প্রচার হবে বঙ্গবন্ধুর ভাষণ। এবার হজের সম্ভাবনা দেখছে ধর্ম মন্ত্রণালয়। অগ্রাধিকার পাবেন গত বছরের চূড়ান্ত নিবন্ধন করা 61,000 হজ যাত্রী। কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী আয়োজনে।